সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সিইসির দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, সাথে থাকবে যদি সুযোগ থাকে শ্রীলঙ্কার প্রসঙ্গেও কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আলোচনার জন্য আমরা তিনজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান, এছাড়াও আমাদের সাথে আরও উপস্থিত আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক জনাব মাইনুল আলম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি ঐক্যমতে পৌঁছানোর জন্য তারা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে। আজ প্রথম দিন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আরও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে, যদিও বিএনপি এবং আরও কয়েকটি দল এই সংলাপ বর্জন করেছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে নির্বাচন কমিশনের এক ধরনের চেষ্টা কিন্তু আছে একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে। তারা চেষ্টা করছেন, সংলাপ করছেন, একটা ঐক্যমতে বসার চেষ্টা করছেন। আপনি কি মনে করেন এই সংলাপে কি কোনো ফলপ্রসূ হবে তাদের যে টার্গেটে যারা কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আলোচনা নির্বাচন কমিশন করছে, স্বাভাবিকভাবে কমিশন তো তাদের নিজের একটা ইমেজ তৈরির জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, তারা করছে। কিন্তু রাজনৈতিক যে সংস্কৃতি এবং রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি, তাহলে ইলেকশন কমিশনের পক্ষে কোনো নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। শুধু একার পক্ষে ওই একার পক্ষেই তো ইলেকশনটা তো তারাই করবে, কন্ডাক্টটা তারা করবে, পরিবেশ পরিস্থিতি সবকিছু তো। এই যে এখন যে আলোচনাগুলো, বৈঠকগুলো বা ডায়ালগগুলো করছে, আগেও বসছে, ডাকছে। 39টা নিবন্ধিত দল আছে, ম্যাক্সিমাম দলই কিন্তু আসে নাই। না, 11টি দল আসে নাই, কিন্তু এটা গতবার, হ্যাঁ, এবারে না। আর এবারে ইভিএম নিয়ে একটা আলোচনা হচ্ছে, সেখানে অধিকাংশ দলই আপনার ইভিএম এর শুধু ক্লিয়ারলি ইভিএম এর পক্ষে স্ট্যান্ড নিচ্ছে মাত্র 4টি দল, আর কিছু রিফর্ম করিডোরে 11টি দল, বাকি দল কিন্তু বিরোধিতা করছে। তো এইসব আলোচনায় এখন দল দেখবেন যে বিরোধী দল যা আছে, এখন ওই দলের চেয়ে নেতা বড় এরকম দলও তো বহু আছে। এগুলো গুণে হইলে 39টা দল। দেখবেন যে সংখ্যার বিবেচনা যদি করেন, তাহলে দেখবেন যে বেশি দলই যায় নাই। হ্যাঁ, সুতরাং দলের সংখ্যা ধরে লাভ নাই। মেজর রাজনৈতিক দল ধরেন এখন ম্যাটার করে বিএনপি, আওয়ামী লীগ, যদি আসেন জাতীয় পার্টি। এই জায়গা হলো মূল সিদ্ধান্তটা, এখানে তারা কোন দিকে যায়। তো এখানে কিন্তু জাতীয় পার্টি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ স্ট্রংলি ইভিএম এর বিরোধিতা তারা করেছে, যদিও গত নির্বাচনের আগে কিন্তু এতটা শক্ত ছিল না। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে বাজারে কথাও আছে, যেহেতু নির্বাচনটা হলে হয়তো জাতীয় পার্টি ফাইনালি আওয়ামী লীগের অংশীদার হইতে পারে, সেখানে এটা একটা বার্গেনিং এর কৌশলও হইতে পারে। এই আলোচনাটাও কিন্তু আছে। আবার এও হতে পারে যে আবহাওয়া বুঝে পাল ধরতেছে, এটাও তো হতে পারে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নির্বাচনের জন্য চেষ্টা করছে, এটার কতকগুলো কিন্তু আপনি দেখেন, আমাদের দেশে আইন আছে। ইলেকশন কমিশন গত বৈঠকে নিজেরা বৈঠক করে বলছে কিছু আইন টাইন কিছু সংশোধন করবে। সেসব নিয়েও বিতর্ক আছে, কিছু সীমাবদ্ধ আছে, এটা তো ঠিক। আমি আসি আপনার কাছে, আবার আসবো, একটু শুনে আসি। জনাব মাইনুল আলম, সংলাপ, দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। একই বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি কি মানে এটাকে কিভাবে দেখছেন? এটা কোনো আশা, কোনো একটা পথ কি নির্দেশ হবে এই সংলাপ দিয়ে? আগামী যে বন্ধ আছে কিনা, কিংবা পথ কি কোনো
ভঙ্গুর কিনা কিংবা অনিশ্চিত কোনো পথ আছে কিনা। অনিশ্চিত বলতে চাচ্ছি এই ব্যাপারটা হচ্ছে যে একটা নির্বাচন কমিশন দেশে আছে, সামনে এক বছর কিংবা 100 বছর পরে একটা নির্বাচন হবে, 1.5 বছরের মধ্যে একটা নির্বাচন হবে, আগামী বছর এবং নতুন যখন নির্বাচন হবে 23-এর শেষ কোয়ার্টারে যখন নির্বাচন হবে, কিছু কাজ আছে। নির্বাচন কমিশন কিংবা দেশ তো আর বসে থাকে না, এখানে নতুন প্রজন্মের অনেক ভোটার 18 বছর অতিক্রম করেছে, তাদেরকে নতুন ভোটার করার ব্যাপার, নতুন ভোটার তালিকা করার ব্যাপার আছে। এরপর নির্বাচনী আসন সবসময় একটা জনসংখ্যা, আয়তন সব মিলে একটা সুন্দর কম্বিনেশন করে নির্বাচনী আসন পুনর্গঠন, ডিলিমিটেশন যেটা বলা হয়, সীমানা নির্ধারণ। এরপর একটা প্রযুক্তির ব্যাপার আছে। আমরা সফলভাবে হোক, পরীক্ষামূলকভাবে হোক, একটা ইভিএম প্রযুক্তি চালু করেছি। এটা কি শতভাগ প্রযুক্তি হবে, ইভিএম প্রযুক্তি হবে, নাকি অর্ধেক হবে? এটা রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিটি বিষয়ে আলোচনা করার ব্যাপার আছে। এই জন্য সংলাপ করতে হয়, দফায় দফায় সংলাপ। আমি নিশ্চিত 22 সালে এই দ্বিতীয় দফা, এটা কি দ্বিতীয় দফার সংলাপ? দ্বিতীয় দফার সংলাপ হলে 23-এর মধ্যে আরও সংলাপ করতে হবে। তখন নির্বাচনী আইনের ব্যাপার আছে, কিছু আইন সংশোধন, যুগোপযোগী আচরণবিধি পরিবর্তন করতে হবে। আপনি জানেন এখন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার বড় প্রভাব আছে, এবং সোশ্যাল মিডিয়া একটি ভোট প্রক্রিয়াকে কিংবা একটি ভোটের গুজবকে কিভাবে এদিক ওদিক করে দেয়, এটা আমরা ইউপি নির্বাচন কিংবা বিভিন্ন সময় দেখেছি। এগুলো রেস্ট্রিক্ট করা কিংবা একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসার ব্যাপার আছে। সুতরাং রাজনৈতিক দলকে এই সংলাপে যেতেই হবে, যাওয়া উচিত বলে মনে করি। নির্বাচন কমিশনকেও রাজনৈতিক দল, তাদের পার্টি, স্টেক হোল্ডারের সাথে কথা বলতে হবে। এখানে ইভিএম একটা ইস্যু, নির্বাচনী আইন একটা ইস্যু। কিন্তু এই সংলাপে আমরা যেটা দেখলাম যে গত প্রথম বর্জনের প্রসঙ্গ আনবেন, বর্জনের প্রসঙ্গ আনছেন, আমি আসছি সেটা। এ পর্যায়ে বিএনপি সহ 4টি দল বোধহয় সংলাপে না যাওয়ার কথা জানিয়েছে। গত সংলাপে যায়নি, এই সংলাপে যায়নি। তাহলে এখন যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয় নির্বাচনে যাব না, সংলাপে যাব না, নির্বাচনী প্রক্রিয়ায় যাব না, নির্বাচন কমিশনের সাথে কথা বলবো না, তাহলে আর কি থাকে? সেটা বিকল্প কি আমি জানি না। কিংবা এই নির্বাচনী তৎপরতা, এই সংলাপ তৎপরতা, সর্বাত এই কর্মকাণ্ড যেগুলো আমি বললাম, এগুলো না করেও কি বসে থাকার কোনো বিকল্প আছে? নেই। সুতরাং কাজগুলো করতে হবে। এখন একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনে আপনি সীমিত সংখ্যক যাত্রী নিয়ে যখন আপনি ট্রেনটা যাত্রা করবেন, আপনি যে কোনো একটা কারণে দুই ভাই কিংবা দুই তিনজন যাত্রী রাগ করে ট্রেনে উঠলো না। এখন ট্রেন তো ছাড়বে, ট্রেন চলবে এবং যাত্রা শুরু করে গন্তব্যে যাবে। এখন কেউ যদি এই ট্রেনটা মিস করে, এ দায় কার হবে? তাহলে পরের ট্রেন 14 সালের ট্রেনে বিএনপি মিস করেছে। আমি খুব সত্য বলতে চাই, মিস করেছি কিংবা নির্বাচনী ট্রেনে যায়নি। এখন নির্বাচন এমন একটি বিষয়, এটা শুধু একটা ট্রেন প্রতীকী অর্থে আমি বললাম, এখানে অনেক কিছু ব্যাপার আছে। নির্বাচনে 14 সালে যায়নি, 18 সালে গিয়েছে, যাওয়ার মতো যায়নি, হয়তো বলবে আমাদের এই সমস্যা ছিল। সমস্যার সমাধানের জন্য যে রাজনীতি করা, যে কর্মসূচি দেওয়া, যে কাজগুলো করা, সেটা তো একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ। এবং বিএনপির কথা আপনি বলছেন, আমিও বলবো সরাসরি বিএনপি তো আজকে নতুন এই ধরনের প্রক্রিয়া না। বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে, সরকার চালিয়েছে। সুতরাং বিএনপিও এই ধরনের নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, পছন্দসই কিংবা মতামত অন্য পক্ষের তৎকালীন বিরোধী দলের মতামত ছাড়া দিয়েছে, এবং নির্বাচনও হয়েছে। সুতরাং এই কাজগুলো যদি হয়, এগুলো হয়েছে, এবং এই কাজের যে ধারা, এটা তো বসে থাকবে না, এগুলো চালিয়ে যেতে হবে। সুতরাং বিএনপির উচিত হবে, নির্বাচন কমিশনে আপাতত যাচ্ছে না, কিংবা আমার ধারণা যাবে, কিংবা এটা ভবিষ্যৎ সময় বলে দেবে, যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ, যে আহ্বান কিংবা যে পরিবেশের কথা বলছে। এখন তো দেশের রাজনৈতিক পরিবেশের কোনো সমস্যা নেই, আছে। বিএনপি সব ধরনের কর্মসূচি করছে, রাজনৈতিক জেলায়, উপজেলায়, কেন্দ্রীয়ভাবে করছে। সুতরাং রাজনীতি একটি যদি আন্দোলন হয়, নির্বাচনও একটি আন্দোলন, এবং আন্দোলনে যদি সফল হয়, নির্বাচনেও সেই সুফল পাওয়া যায়। এটা একটা আমরা ধারণা করতে পারি। রাজনীতি বিজ্ঞানে এটা একটা ধারণা আছে। রাজনীতি বিজ্ঞানে যদি আপনি ওইভাবে ট্রেন মিস করার মতো বসে থাকেন, ট্রেন তো বসে থাকবে না, অন্য যাত্রীরাও বসে থাকবে না। অন্য যাত্রীও যারা উঠে গেছে, সেই যাত্রীও এই মিস করা যাত্রীর জন্য বসে থাকবে বলে আমি মনে হয় না। তো এটা ভাবতে হবে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আমি আসবো জনাব ইলিয়াস খান, যেটি আপনার কাছ থেকে শুনতে চাই। না, নির্বাচন কমিশনের চেয়েও আমি মনে করি যে নির্বাচনকারী সরকার গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখেছি বর্তমানে যে নির্বাচন কমিশনের রয়েছে, একটি বিনা ভোটে না, রাতের ভোটের সরকার দিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা প্রথম পরীক্ষায় ফেল করেছে। আপনি দেখেন কুমিল্লায় কি হয়েছে। কুমিল্লা তো অত্যন্ত সুন্দর একটি নির্বাচন হয়েছে। সারাদিন একটা মেসেজ দেয়া হয়েছে যে
যে কোনো জন জিততে পারে। শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, 5টি সেন্টারের রেজাল্ট কিন্তু আর আসে না, দীর্ঘ সময় ধরে আসে না। এই যে কৌশল, এবং সেখানে যিনি প্রার্থী ছিলেন সাক্কুর সাহেব, তার কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ নেই, কারণ কত ভোট পড়েছে সেটি কিন্তু বের করার কোনো পেপার ট্রেলে না থাকার কারণে সেটি বের করার কিন্তু কোনো সুযোগ নেই। চ্যালেঞ্জ করার সুযোগ আছে, কেন নাই? কিভাবে সে ভোট কিভাবে কাউন্ট করবে? ধরুন বললো যে 500 ভোট পড়েছে, সে কি কাগজে প্রমাণ করতে পারবে? ওখানে নির্বাচন যারা ছিলেন প্রিজাইডিং অফিসার, তিনি যেটা বলবেন সেটি এই করতে হবে, এটা সুযোগ নাই। এবং সেই প্রসঙ্গে আমি এখন যাব না, কারণ বাংলাদেশে গণতন্ত্র যে অন্তিম দশায় পৌঁছেছে এখন, যেখানে কোনো মানুষের কথা বলার অধিকার নাই, মানবাধিকার নাই, মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে। যদিও সাম্প্রতিক কালে কিছুটা। কেন বলছেন কথা বলার অধিকার নাই? কেন বলছেন আপনি? কথা বলার অধিকার আছে, কথা বললে তো। আপনি তো বলছেন। আমি বলছি যাকে এটি বড় বিতর্ক, সেটি এখন এখানে সেটা আমি এখন এখানে দীর্ঘ আলাপে সেদিকে আর যাবো না। বাট আমি মনে করি এই নির্বাচন কমিশনের সংলাপের কোনো অর্থ আছে বলে আমি মনে করি। কারণ আমি একটু শেষ করে দিন প্লিজ। নির্বাচন এখন দেশটিতে এমন একটি উচ্ছিষ্ট ভোগে বেনিফিশিয়ারি চক্র গড়ে উঠেছে, এই নির্বাচন কমিশন কিছু পারবে না। নির্বাচন কমিশন সেখানে অভিযোগ করলে যাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, সেখানে তাদের লোক আছে, যাবে প্রশাসনের কাছে, সেখানে তাদের লোক আছে। এবং দেখুন বাংলাদেশে যে, আমি এই গ্রাম থেকে ঘুরে এসেছি, কত মানুষের আফসোস যে একটা ভোট দিতে পারে না। পুরো নির্বাচন ব্যবস্থাকে একদম গ্রাম, যে একদম ইউপি সদস্য থেকে শুরু করে সব কিছু নির্বাচনে পাঠানো হয়েছে, মানুষ কোনো ভোট দিতে পারে না। সুতরাং এই যে সংস্কৃতি গড়ে উঠেছে, যদিও দ্বিরুক্তি হবে, তারপর আমি বলি, এই যে 14 সালের নির্বাচন 154 জন জিতে এনে তারপরে ইলেকশন, তারপর 18 সালে যে নির্বাচন হলো, যে কথাটা আমি আগেও বোধহয় স্টুডিওতে বলেছি, যে ওই যে নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে, আমরা পড়ছি সূর্যোদয়ের দেশ জাপান, আর নিষিদ্ধ ভোটের দেশ বাংলাদেশ। এই যে আন্তর্জাতিক ভাবে রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে, নির্বাচনে আসার পরেও আবার সে এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও তারা যেই কি বলবো আমরা, যে একে অপরিপক্কতার পরিচয় দিয়েছে, সবকিছু মিলে সব দায়িত্ব আপনি তাদের অপরাধকে জাস্টিফাই করার জন্য। আমি শুনি এই কথা আওয়ামী লীগ নেতারা বলেন যে 5 জন প্রার্থী ছিল, অমুক জন প্রার্থী ছিল। বড় দলের প্রার্থী থাকবে না, বড় দলের প্রার্থী থাকবে না, একাধিক প্রার্থী থাকবে। এবং এটি তাদের কৌশল যে কিভাবে ক্যারেক্টার অ্যাসাসিন করে একটি দলকে মাঠ থেকে তুলে দেওয়া যায়। এবং এটি আওয়ামী লীগের প্রথম থেকে শুরু করে একদম প্রতিষ্ঠার পর থেকে বিরোধী ইলিয়াস খান, আমি সেটা বলতে চাই, বিরোধী দল বা প্রতিপক্ষ যারা আছে তারা তো চেষ্টাই করবে যে তার অপোনেন্টকে, তার দোষ ত্রুটি তুলে ধরে তাকে ক্ষতিগ্রস্ত করে তার রাজনৈতিক ফায়দাটা নেওয়া। এটা তো খুবই স্বাভাবিক। এটাকে কিন্তু আমি এই বিষয়ে একটু বলি যে খুব দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে 1 ডজন মন্ত্রী আছে। আজকে আমরা জায়গায় বসছি, আমাদের অর্থ দিয়ে তারা পরিচালিত হয়, তারা বেতন নেন, কিন্তু বিএনপি কোথাও নাই। কিন্তু তারা দিন শুরু করে বিএনপির বিরুদ্ধে কথা বলে আর দিন শেষ করে বিএনপির বিরুদ্ধে কথা বলে, এবং এমন সব হাস্যকর। এবং মাঝে মাঝে, যেমন কালকে একজন আওয়ামী লীগের একজন কি বল সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে নেত্রী নাকি সারা রাত ঘুমান না, মানুষ যাতে ঘুমোতে পারে। এইসব নেতা নেত্রীদের সম্পর্কে মানুষের এমন ধারণা সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশে যে এক সময় গণতন্ত্র ছিল, বিশেষ করে 90-91 সাল থেকে যে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল, সেটি আজকে মানুষ ভুলে যেতে বসছে। জনাব মাইনুল আলম, আপনার কাছ থেকে শুনতে চাই। কমিশনের সংলাপের প্রয়োজন নাই কিংবা এই ধরনের অনেক কথা বলে, এগুলো হলো রাজনৈতিক বক্তব্য। আসলে যদি আপনি রাজনীতি যদি হয় জনগণকে নিয়ে, জনগণের জন্য, জনগণের ভালোর জন্য, মঙ্গলের জন্য, তাহলে আপনি নির্বাচন কমিশনকে বর্জন করলেন কিংবা মানছেন না, তাহলে হবে কি? বিকল্প কি? সেটা তো বলে না। বাংলাদেশে আইন আছে, সংবিধান আছে, সংবিধানে আছে একটা নির্বাচন কমিশন থাকবে, সেই নির্বাচনের সময় সর্বোচ্চ ক্ষমতা নির্বাহী ক্ষমতা ভোগ করবে, সেই নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে এবং প্রস্তুতির জন্য পার্টিগুলোর সাথে কথা বলবে, দেশি বিদেশি যারা পার্টনার আছে, রাজনৈতিক দলগুলো যারা পার্টি আছে, স্টেক হোল্ডারের সাথে কথা বলবে। এখন ওখানে গিয়ে বলা যায় যে কিভাবে সমস্যাগুলো সৃষ্টি হয় গত 2টা নির্বাচনের আলোকে বর্তমান প্রেক্ষাপটে, সেটা বলা যায়। এখন সেটা না বলে কিংবা রাজনৈতিক অবস্থান নিলে কি হয়? তাহলে সাম্প্রতিক যে পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন কুমিল্লা সহ
উপজেলা হয়নি, ইদানিং ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, তখন কি দেখলাম? বিএনপি নির্বাচন করেনি, ধানের শীষের কোনো নির্বাচন প্রার্থী ছিল না, কিন্তু বিএনপির নেতাকর্মীরাই কিছু সংখ্যক লোক স্বতন্ত্র হয়ে এসছে। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পার্টির কার্যক্রম ধারাবাহিকতা কিংবা একটা অ্যাক্টিভিটিস ধরে রাখা ফিল্ড পর্যায়ে, উদ্দেশ্য তাই। অথবা কিছু কিছু নেতাকর্মীকে নিবৃত্ত করতে পারেনি বর্জন করার জন্য কিংবা নির্বাচনে না যাওয়ার জন্য গেছে। তাহলে নির্বাচনী একটা প্রক্রিয়া তো আছে। বিএনপির তৃণমূল পর্যায়ে কারা কারা আছেন নির্বাচনের পরীক্ষার মধ্যে থাকাটাই তো মানে ভালো, এটাই তো রাজনীতিবিদের কাজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সামনের দিকে যদি আপনি তাকান তাহলে অবশ্যই সেরকম একটা অবস্থান নিতে হবে, অবস্থান নিয়ে সেটা অগ্রসর হতে। এখন হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন কিংবা এর আগের নুরুল হুদা নির্বাচন কমিশনের কথা যদি বলি, আমরা আজকে হাবিবুল আওয়াল সাহেবের কথা শুনছিলাম যে বিগত 14 আর 18 নির্বাচনের দায় আমরা নেব না, কিন্তু হাবিবুল আওয়ালকে আমি বলবো 14 আর 18 দায় আপনার নেই, কিন্তু 14-18 থেকে শিক্ষা নেয়ার আছে। আমি অবশ্যই স্বীকার করবো, আমি ওইভাবে অবাস্তব কথা বলবো না, শিক্ষা নিতে হবে। এই জন্য নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনার যে পরিবেশ তৈরির জন্য যে কাজ, যে ঘাটতিগুলো ছিল আগের কমিশন, সেখান থেকে তাকে শিক্ষা নিতে হবে বর্তমান কমিশনকে। এবং বর্তমান কমিশনের যে চিন্তা, ধ্যান ধারণা, বক্তব্য আমি তো মনে করি খুবই ইতিবাচক বলে মনে হচ্ছে। এবং রাজনীতিবিদরা আস্থা পাওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে, কিংবা সংলাপে যোগ দেওয়ার জন্য একটা সহযোগিতামূলক ওয়ার্কিং রিলেশন তৈরির জন্য হয়। কালকে যদি বিএনপির একটি প্রতিনিধি দল গিয়ে যদি দাবি নেওয়া দেয়, প্রস্তাব দেয়, ইভিএম এর বিরুদ্ধেই দেখ কিংবা ইভিএম এর পক্ষেই দিক, কিন্তু মাইনুল, আমি একটু বলি যে অতীতে যে সংলাপগুলো হয়েছে, সেই সংলাপগুলোর বিশিষ্টজন বা তারপরে রাজনৈতিক দল, সেই সংলাপগুলোর যে সমস্ত সুপারিশ ছিল, আমরা কিন্তু দেখিনি যে সেই সুপারিশগুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া এই কমিশন না আগের কমিশন থেকে এই পর্যন্ত। হ্যাঁ, সেটা হয়েছে যেহেতু বিকল্প কাউন্টার কোনো প্রোডাক্টিভ কোনো মেজার ছিল না। আপনি যখন একপাক্ষিক সব হয়ে যায়, সবগুলো দল মনে করেন ইভিএম এর পক্ষ দিল, বিএনপি সহ দুটি দল যদি বিপক্ষে বলে, তখন কি নির্বাচন কমিশন পারবে না। আমি বলছি যে খালি ফিল্ড আপনি যখন দিবেন, একবারে বর্জন করে যখন ত্যাগ করে চলে আসবেন, তখন এই কাজগুলো আর হবে না। আপনি যে কথা বললেন এটা হতেই হবে, কারণ নুরুল হুদা কমিশন এভাবেই চলেছে আগের নির্বাচন এবং যত স্থানীয় নির্বাচন, উপনির্বাচন হয়েছে। আর এটা হচ্ছে বর্জনের একটা নেতিবাচক, বর্জন করে হয়তো একটি দল বর্জন করলে জনগণের কাছে বলছে আমরা বর্জন করলাম, আমরা গেলাম না, কিন্তু এর ইতিবাচক দিকটা কি পেল আমি জানি না, কিন্তু নেতিবাচক দিকটা রাজনীতিতে, সার্বিক পরিবেশ পরিস্থিতিতে এবং সার্বিক গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর একটা নেতিবাচক ফল হয়। তারা যে দাবি নিয়ে তারা বর্জন করছে, সেই দাবি সম্পর্কে আপনি কি বলবেন? কোন দাবি বলেন? যে নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার। এখন আমাদের সংবিধানে যেটা আছে, এই সংবিধান পরিবর্তন কিভাবে হবে বলেন? আমাদের সংবিধান আছে কন্টিনিউ না। আমি বলছি আপনি নির্বাচনকালীন সরকার বিএনপির বড় প্রশ্ন। একটি নিরপেক্ষ প্রশাসন কিংবা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ব্যবস্থা বিএনপি চাচ্ছে, এটা আমার সংবিধানে নাই। সংবিধানে আছে ইনকামবেন্ট গভর্নমেন্ট ইলেকশন টাইম গভর্নমেন্ট করবে এবং এটা সরকার পরিচালনা করবে। এটা হয়তো বিএনপির দৃষ্টিতে নিরপেক্ষ না। তাহলে তো বিএনপিকে তো সেই ওয়ার্কিং একটা রিলেশনশিপে যেতে হবে। এমনও আলোচনা সম্ভবত 14 সালে ছিল, বিএনপিকে কয়েকটি সদস্য পদ দিয়ে, যেহেতু তখন বিরোধী দলে ছিল, তৎকালীন 14 সাল পর্যন্ত বিরোধী দল, সরকারের অংশ করে, নির্বাচনকালীন সরকারের অংশ করে 10 জন মন্ত্রীর মধ্যে 4 জন স্বরাষ্ট্র সহ 4 জন মন্ত্রী দেওয়ার একটা আলোচনা ছিল না? ছিল তো। সুতরাং ওই সময় যে নির্বাচনকালীন সরকারের চিন্তা ছিল কিংবা যে একটা ধারণা ছিল এবং ব্যাপক মহলে আলোচনা ছিল, সেটা তো আমরা করতে পারিনি, কারণ বিএনপি বর্জন করে চলে এসছে। এখন বর্জন করে সে দাবি আদায় করার সুযোগ নাই। এই দাবিটা দিবে বিএনপি এবং সেটা দাবির জন্য একটা অবস্থান তৈরি করতে হবে আলোচনা, ওয়ার্কিং রিলেশনের মাধ্যমে। তার উপর জনগণকে সম্পৃক্ত করে যদি একটা আন্দোলন করতে পারে, সেটা ইতিপূর্বে ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। তথাকথিত আন্দোলনের যে হুমকি কিংবা বিভিন্ন ঈদের পরে, রমজানের পরে কিংবা কি বন্যার পরে, পরীক্ষার পরে যে হবে, এগুলো তো ব্যর্থ। এসব সে পুরনো বিএনপি নেতৃবৃন্দের সে ধরনের আলোচনা কিংবা কর্মসূচি কিংবা দেখিনি। ব্যাপারটা হচ্ছে এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে 23 সালের নির্বাচনকে সামনে রেখে, কারণ বিএনপির উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া,
হ্যাঁ, সব রাজনৈতিক দলের মোটামুটি হ্যাঁ ক্ষমতায় যাও, ক্ষমতায় যেতে হলে কি হবে, জনগণকে নিয়ে যেতে হবে। বিএনপি মনে করে জনগণ এখন একটা নির্বাচন হলে জনগণ তাকে ভোট দিবে, ঠিক আছে ওয়েল, কিন্তু সে একটা পরিবেশ পরিস্থিতি ওয়ার্কিং রিলেশন থাকতে হবে। বাসায় বসে থেকে, ঘরে বসে থেকে আর বিবৃতি দিয়ে, মিডিয়ায় উপস্থিতি দিয়ে কিন্তু এটা হবে না। সত্যি কথা, বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে আন্দোলনের সফল, নির্বাচনের সফল। জি, আসবো আপনার কাছে। দেখেন, নির্বাচনে আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি, বহুদলীয় গণতন্ত্র আমরা চর্চা করি, সেই সংস্কৃতির মধ্যে কোনো রাজনৈতিক দল নাই। যদি থাকতো তাহলে তারা কথা রক্ষা করত, জনগণের প্রতি প্রতিজ্ঞা রক্ষা করত। যেমন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 দলের একটা রূপরেখা সব দলের ভিতরে ছিল, কিন্তু কেউ সেখানে নাই। ওখানে কিভাবে নির্বাচন হবে, একটা রাজনৈতিক নেতা তার সম্পর্কে কি আচরণ করবে, এমনকি এরশাদের লোক জামাতের লোক না নেওয়া, কিন্তু দুজনরাই তো আছে, এগুলো মানছে, কেউ মানতেছে না। 1, 2 হলো যে আমাদের দেশে যত আইন আছে ইলেকশন কমিশনের জন্য, এই আইন তো নাই। ভারতে আপনি দেখেন, প্রেসিডেন্ট কোনো আইন নাই, প্রেসিডেন্ট ইলেকশন কমিশন আপনার মনোনয়ন দিয়ে খালাস। কিন্তু সেখানে কোনো ইলেকশন কমিশন কোনো বিরোধী দলের সাথে তো ডায়ালগ করতে হয় না। ওখানে সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন সবাই একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করে, যার ফলে হ্যাঁ কিছু হানাহানি ঘটে, কিন্তু ফাইনালি নির্বাচনটা কিন্তু গ্রহণযোগ্য হয়। কিন্তু আমাদের দেশে আসেন, সরকার পুরা মেশিনারিজ ওয়ান সাইডেড হয়ে গেছে। সরকারি দল তারা ক্ষমতায় আবার যেতে চায় বাই হুক অ্যান্ড কুক, বিরোধী দল যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায়। তো ইলেকশনটা কাক দিয়ে করবেন? ইলেকশনটা করার জন্য যে সবাই যাদের নিয়ে, অর্থাৎ ইলেকশনের সাথে যত স্টেক হোল্ডার আছে, ভোটাররা ঠিক মতো আসতে পারে না। যেমন জনাব মইনুল সাহেব বললেন যে আপনার 14 সালের নির্বাচনে বিরোধী দল যায় নাই, অফার করা হয়েছিল, হ্যাঁ এটা নিয়ে বিতর্ক হইতে পারে, কিন্তু 18 সালে তো ট্রেনে উঠছিল, ট্রেন থেকে তো নামাই দেওয়া হয়েছে। তাহলে ইলেকশনটা আপনি খেয়াল করে দেখেন, বিএনপির এজেন্ট ঢাকায় বসে আছে, তারা গাজীপুর কোর্টে চালান দিছে, হাজির করছে। আপনার এই যে গাজীপুর পৌরসভা নির্বাচনে সবগুলো ধরে এখন সে পুলিশের বড় কর্মকর্তা, প্রমোশন হচ্ছেই, পিটা ধরাশায়ী করতেছে রাজনৈতিক নেতাদেরকে, তার প্রমোশন সমানে হচ্ছে। পিটালেই প্রমোশন, তো পিটাবে না কেন? ইলেকশন আসলে তো সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ইলেকশন হবে গাজীপুরে, ইলেকশনের এজেন্ট পাওয়া যাবে টাঙ্গাইল কোর্টে, না কিন্তু ময়মনসিংহ কোর্টে। একটা পথ আমাদের বের করতে হবে নির্বাচনের জন্য। পথ শোনেন, এখন যে পরিস্থিতি, যেহেতু যাই বলেন 2014 এবং 2018 নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, এটা তো অস্বীকার করার নেই, সবাই করে, দেশে বিদেশে সবাই করে। এবং সরকারি দলেরও একান্তে কথা বলে দেখছি, তারাও মনে করে। তো সুতরাং এখন একটা নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে পরিবেশটা তো বহুদলীয় গণতান্ত্রিক পরিবেশটা তৈরি হতে হবে। অর্থাৎ বিরোধী দল, সরকারি দল একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কপারেশন, সেটা দরকার, অ্যাটিটিউডটা তাই দরকার। একটু শেষ করি, এই জন্য বলছি আমাদের দেশে এই যে এক্সারসাইজ করতেছে আপনার নির্বাচন কমিশন, এগুলো তো নির্বাচন কমিশন নিজেই করতে পারে। আমি যদি বলি উল্টাটা, যে বিরোধী দল, মেজর বিরোধী দল আসে নাই বলে এই আইনগুলো করতেছে, তাদেরকে আনার জন্য, দেখানোর জন্য যে আমরা নির্বাচন নিরপেক্ষ করার চেষ্টা করতেছি, এটাও তো হইতে পারে। তো সুতরাং এখানে বিরোধী দলের আসার তো প্রয়োজন নাই। লক্ষ্য হচ্ছে নিরপেক্ষ একটা নির্বাচন। যারা বর্জন করতেছে তারা দেখতেছে যে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিস্থিতি হয় কিনা। যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে একটা এমপিকে সরাই আনতে পারলো না, তো 350 এমপি মন্ত্রী যখন মাঠে থাকবে, এই সরকার পুরোটা থাকবে, এই ইলেকশন কমিশন চোখে অন্ধকার দেখবে, কাউকে তো সরাতে পারবে না, এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেল, কাউকে তো সরাতে পারবে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে সরকার, সরকারি দল, বিরোধী দল সবাই এবং প্রশাসন, এই প্রশাসন আজকে 15 বছর ধরে যেভাবে সাজানো হয়েছে, এই প্রশাসন তো নিরপেক্ষ হতে পারবে না।
হতে পারবে না। এই প্রফেশন তো সুবিধাভোগী। সুতরাং পুরাটা যদি রিকাস্ট করে, সংস্কার করে, আপনার বহুদলীয় গণতন্ত্রের, আমরা পশ্চিমা দেশে দেখি না, গ্যারেজের ভিতরে ব্যালট বক্স ফেলায়, তো একটা কুত্তা পাহারাদার থাকে না, ভোট তো দিয়ে যায়, ইন্টারনেটে ভোট হয়, ফ্যাক্সে ভোট হয়। এই কালচারে আমরা হয়তো যেতে পারি নাই, কিন্তু আমার ভোট আমি স্বাধীনভাবে দেব এবং রাজনৈতিক দল প্রশাসন একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য কোঅপারেট করবে, সহযোগিতা করবে। এই পরিবেশটা তো তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করলে এইটা কিন্তু একটা প্রশ্ন, যাই বলেন না কেন, এখন আইনের প্রশ্ন আসছে যে নির্বাচন আইন। আচ্ছা, জাস্টিস শাহাবুদ্দিন কোন আইনে হয়েছিল বলেন? সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট, এটাও ভিন্ন প্রেক্ষাপট, আপনি ধরতে পারেন। সেই প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমতে পৌঁছেছিল। ঐক্যমত হলে ইয়ার সংবিধান ডাস্টবিনে ফেলে দিবেন না, সংবিধান আগে ডাস্টবিন, আগে কনস্টিটিউশন সংশোধন করে আপনি করতে পারতেন। যে আজকে কিন্তু হাবিবুল আওয়ালের একটি কথা মিডিয়াতে এসছে এবং উনি বেশ জোর দিয়ে বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি প্রয়োজনে সরে দাঁড়াতেও প্রস্তুত আছেন। সুষ্ঠু নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। এক ধরনের আন্তরিকতা, চেষ্টা, উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা ধরে নিলাম, কিন্তু উনি তো পারবেন না, কারণ বাংলাদেশের প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সেটি ঠিক আছে, মানে এই যে ভয়, জনাব ইলিয়াস খান, আমি যেটা বলছিলাম যে একটি উদ্যোগ, একটি চেষ্টাকে তো সহযোগিতা করা ছাড়া আপনি কিভাবে একটি সমস্যার থেকে সমাধানের উত্তরণের জন্য একমাত্র রাস্তা আছে একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা। পুরো রাষ্ট্রযন্ত্র, দল, এগুলো সব একাকার হয়ে গেছে। দেখবেন যে সরকারি কর্মচারীদের তারা দলীয় প্রতীক পাঞ্জাবিতে গায়ে দিয়ে বা শার্টে গায়ে দিয়ে ঘোরে, এগুলো কিন্তু আমরা কোনোদিন দেখিনি। এমন এক ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, যে কথাটি আমরা একটু আগে বললাম, যে প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। মন মতো তিনি রায় দেননি বা দিতে পারেননি বা দিতে চাননি। তাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাকে পিস্তল নিয়ে ভয় দেখানো হচ্ছে, সেই ভিডিও সেই প্রসঙ্গে বলি। তো হাবিবুল আওয়াল সাহেব বলেছেন যে তিনি প্রয়োজনে পদত্যাগ করা তো কোনো সমাধান না। আসলে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন দেশে, এবং এই সুষ্ঠু নির্বাচন এই দলীয় সরকারের অধীনে সম্ভব না। কিন্তু কারণ 1973 সাল থেকে কিন্তু তারা এই যে নির্বাচনের কারচুপি এটা কিন্তু শুরু করেছে। আমরা জানি যে খন্দকার মোস্তাককে জেতানোর জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা আলোচনায় থাকি, অত দূরে চলে গেলে এখানে বললাম হবে। তো এটি প্রমাণ হয়েছে যে যেমন বিএনপি আমলে, আগের আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, যেমন 70-এর দশকে যে নির্বাচনগুলো হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশ কিন্তু প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা খুব টাফ। কারণ আসবো আপনার কাছে, আমার মনে হয় এই আলোচনা একটু সংক্ষেপে আপনার কাছে থাকলে বললে আমি একটু শ্রীলঙ্কা প্রসঙ্গ ছোট্ট করে একটু যেতে চাই। ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনকালীন সরকার নিয়ে এখন বিরোধী দল কিংবা বিএনপির থেকে তো আলোচনা, এটা হবে কিভাবে, এটা তো যেতে হবে। আপনি শ্রীলঙ্কার প্রসঙ্গ আনবেন, আমি শ্রীলঙ্কার প্রসঙ্গটা আনি। শ্রীলঙ্কার যে বর্তমান সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান মিস্টার রনিল বিক্রমাসিং, উনি যদি প্রেসিডেন্সিয়াল পোলসে যায়, মঙ্গলবার সংসদ বসবে, বুধবার হয়তো নির্বাচন হবে, মানে 20 তারিখ যদি হয়, 20 তারিখ বুধবার হয়, তাহলে তো ওনার দলের সংখ্যা কত এখন? দলে একজন এমপি। হ্যাঁ, এটা একজন এমপি, মানে সরকারি দলের, মানে এসএলপিপি সরকারি দলের সমর্থন অবশ্যই লাগবে। একেবারে ন্যূনতম উইদাউট এমপিও যে কনসেনসাসের মাধ্যমে করা যায়, সেটা তো বাংলাদেশ, পৃথিবীতে উদাহরণ আছে, আমাদের পাশেই আছে, শ্রীলঙ্কায় আছে। সুতরাং বিএনপি এখন সদস্য সংখ্যা কম, কিংবা সরকারের কথা বলছে, 14 সালে তো এমন একটা অফার আলোচনা ছিল, সেটা যদি কনসেনসাসের মাধ্যমে হয় তাহলে সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কনসেনসাস করব না কিংবা আলোচনা যাব না, বর্জনের মধ্যে থাকবো, সেই সংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসে তাহলে অবশ্যই এটা সম্ভব। আপনি কি মনে করেন সরকারি দল থেকে কোনো উদ্যোগ নিলে কি আপনি মনে করেন যে এরকম? সেটা হতে পারে, সরকারি দল নিতে পারে, বিরোধী দলও চাইতে পারে। একটা এখন তো একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার আছে। আপনি কি মনে করেন বিএনপি ছাড়া নির্বাচন করে সরকারি দল কি স্বস্তিকর অবস্থায় থাকবে? থাকবে না, ছিলও না। কিন্তু লসটা কি হয়েছে সেটা সবটাই দেখতে হবে। রাজনৈতিক লস, বিএনপির লস, কিংবা সব দিক মিলিয়ে লস। ব্যাপারটা হচ্ছে যারা ক্ষমতায় যায় তারা ক্ষমতায় থাকে, এবং যে কোনো পর্যায়ে যে কোনো সাইজেরই সরকার হতে পারে, কিন্তু ব্যাপারটা অংশগ্রহণমূলক। এই যে সংসদ বর্তমানে বিএনপির
6-7 জন সংসদ সদস্য আছে। আমি খুব কয়েকজন এমপির বক্তব্য ইউটিউবে শুনি কিংবা সংসদের বাজেটে সময় শুনি, বিভিন্ন সমস্যা সংকট নিয়ে আলোচনা করে। এটা যদি একটু বিগ সাইজ হতো, বিগ ফিগার হতো, যদি বড় সংখ্যক ওইভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিত, তাহলে গণতন্ত্রের জন্য ভালো হতো। সরকারে যাওয়া, ক্ষমতা যাওয়া তো গণতন্ত্র না। গণতন্ত্র হচ্ছে একটি শাসন ব্যবস্থা, শাসন পদ্ধতি কন্টিনিউ করবে, চলে যাবে এবং সচল থাকবে। আমাদের এখানে অচল করার জন্য যত উদ্যোগ সবগুলো আছে, সচল করার জন্য কোনো উদ্যোগ নাই। এই জন্য বর্জনের সংস্কৃতি, বয়কটের রাজনীতি এগুলো চলছে। বয়কট করছে, আগামীতে 23 সালেও হয়তো বয়কট করবে, কিন্তু ফলটা কি হবে? ব্যাপারটা হচ্ছে পদ্মা সেতু একটা হয়েছে, দ্বিতীয় পদ্মা সেতু হবে, কিংবা এ ধরনের নির্বিচ্ছিন্নভাবে উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের চাহিদা, সেগুলো করতে হবে। পদ্মা সেতু একটা সর্বশেষ উদাহরণ, না বললেই নয়, খুব প্রাসঙ্গিক হবে। পদ্মা সেতু সম্পন্ন হয়েছে নিজস্ব অর্থায়নে, নিজস্ব উদ্যোগে হয়েছে, সরকার করতে পেরেছে বলেই হয়েছে। একজন প্রধানমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছেন এবং সব ধরনের বৈরী পরিস্থিতির মধ্যে তিনি এই কাজটা করেছেন। এখন এটা সমালোচনা হলো, কিন্তু ব্যবহার করার থেকে কি বিরত থাকবে না। যারা ব্যবহার করার করছে, ব্যাপারটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে আমি একটি ন্যূনতম একটি সহ অবস্থান সমঝোতার পরিবেশ প্রত্যাশা করেছিলাম ওই সময় 25শে জুন উদ্বোধনের ওই ক্ষণে, কিন্তু সেটা আমরা দেখিনি। এখানে হচ্ছে বিরোধিতা, মানে একেবারে বিরোধিতা, চোখ বন্ধ করে বিরোধিতা। আজকে আমি যে কাগজে কাজ করি, ইত্তেফাকের লিড স্টোরি, গয়েশ্বরচন্দ্র রায় সহ মির্জা আব্বাস সহ কয়েকজনের বক্তব্য এসছে, ভালো রাজনৈতিক বক্তব্য, ভালো নির্বাচন কেন্দ্রিক, সবাই এক, জিএম কাদেরও নির্বাচনে না যাওয়ার মতো একটা সুর দিচ্ছে। এ ধরনের চর্চাগুলো যত হবে, কিন্তু কাজটা করতে হবে, ওয়ার্কিং রিলেশনটা করতে হবে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো নৈরাজ্য হয়, সেটার দায়ও কিন্তু আছে। কিন্তু সুতরাং নির্বাচনের রাজনীতি এবং রাজনীতিবিদদের এই দায়টা নিতে হবে। আমি এক কথায় শেষ করব। আমার ধারণা 14 সাল এবং 18 সাল আর সামনের এই নির্বাচনের পরিস্থিতি একরকম না। আপনি দেখছেন অনেক ডিপ্লোম্যাটদের দৌড়ধাপ দেখতে পাচ্ছেন। সুতরাং ফাইনালি যেটা হবে, আমার ধারণা এবারে নির্বাচন গ্রহণযোগ্য হতেই হবে। এবং এদেশের এখন সরকারের সকল ক্ষমতার উৎস মাননীয় প্রধানমন্ত্রী, তিনিই এটার ইন্টারভেন করতে হবে, ডাকতে হবে, ডেকে বৈঠক, এবং সেই জায়গায় যাবে এবং ইলেকশন হবে। এটা হলো আমার ধারণা। ওই জায়গা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এটাতে ইনভলভ না হবে, ততক্ষণ এই সমস্যা, নির্বাচন কমিশনের পক্ষে কোনো নিরপেক্ষ নির্বাচন করা মোটেও সম্ভব হবে না। আসলে নিরপেক্ষ নির্বাচন হতে পারে এমন পরিস্থিতি তৈরি প্রধানমন্ত্রী ডেকে নিয়ে বিরোধী দলের সাথে কথা বললে একটা ওয়ে আউট হবে। এইটাই হলো আমার ধারণা। জি, জনাব ইলিয়াস খান। না, আমরা 14 সালের নির্বাচনের সময় শুনেছিলাম যেটি নিয়ম রক্ষার নির্বাচন, পরবর্তীতে আরো কিছু করা হবে, আমরা কিন্তু সেটি দেখিনি, হয়নি কিন্তু আর বাংলাদেশে। সুতরাং না, এক সময় হয়নি, সামনে হবে না, হবেই না, এটা তো আমরা একই প্রতিশ্রুতি দিয়ে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করলে মানুষের আস্থা কিন্তু চলে যায়। তো আমি মোটা দাগে একটি কথাই বলতে চাই, তার সাথে আমি একমত, নির্বাচন কমিশন যদি চায় যে আমরা ফেয়ার ইলেকশন করবো, তারা পারবে না। কারণ তারা কিন্তু একটা ছোট্ট বডি, তাদেরকে হেল্প করতে হয়, প্রশাসনে হেল্প করতে হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে হেল্প করতে হয়, ইভেন রাজনৈতিক দলকেও হেল্প করতে হয়। এখন আমি যদি 3টে ব্যারিকেড দিলাম বিরোধী দলের কর্মীরা যাতে না আসতে পারে, বা যেটা বলা হয়েছে আগে এজেন্ট কারা থাকবে, এদের আগে জেনে যদি আমি সবাইকে অ্যারেস্ট করে, বা এমনও হয়েছে আমি শুনেছি, ধরুন গাজীপুরের এজেন্ট, তাকে নিয়ে কোনো অ্যারেস্টের কিছু না, তাকে নিয়ে দিনাজপুর রেখে আসলো গাড়িতে করে, হ্যাঁ, সে কিন্তু ভোটের দিনে আসতে পারবে না। হ্যাঁ, তো এই অবস্থা যদি হয়, তাহলে কিন্তু নির্বাচন, এবং এজন্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করলে ইটস মাস্ট। কারণ এই দিন শেষে কিন্তু 56,000 বর্গমাইল আমাদের সকলে, দেশটিকে এখন যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটি থেকে রক্ষা করতে হলে, হয়তো সবাই বলে নির্বাচনে কিছু সব, নির্বাচন খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছেগুলো নির্বাচনকে কেন্দ্র করে। আওয়ামী লীগকে রায় দিয়েছিল, পাকিস্তানি জান্তারা সেটি মেনে নেয়নি, যে কারণে কিন্তু আমাদের যুদ্ধটা শুরু হয়েছে। সুতরাং নির্বাচন বাংলাদেশে একটি বিরাট ফ্যাক্টর। এটি কিন্তু নিশ্চয়ই ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা দেখেছি নির্বাচন নিয়ে অতটা শুধু মিডিয়ার যুদ্ধ হয়, জনগণের মধ্যে কিন্তু কোনো আলাপ আলোচনা খুব কম। সুতরাং বাংলাদেশে গণতন্ত্রকে যদি বাঁচাতে হয়, এখন যে গণতন্ত্র যে একদম তলানিতে চলে গেছে, বা নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে, এটি যদি ফিরিয়ে আনতে হয়,
তাহলে নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশে কোনোভাবে নির্বাচন সম্ভব নয় বলে আমি মনে করি। যেন মাইনুল আপনার কাছ থেকে নির্বাচন তো হতেই হবে, অংশগ্রহণমূলক হতে হবে, দলের অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, আর দলগুলোর যে দায়িত্ব কর্তব্য আছে, জনগণেরও দায়িত্ব কর্তব্য আছে। তবে বিএনপির দৃষ্টিভঙ্গি বা প্রেক্ষাপট বলি, বিএনপি যে রাজনীতির পথে গত 14-18 সালের পর থেকে হাঁটতেছে, আমার মনে হয় এই যুগে এটা অচল হয়। নীতি, নেতা এগুলো পুনর্গঠন কিংবা নতুন করে ভাবার সময় এসে গেছে। কারণ এ প্রজন্ম কি চাচ্ছে? 18 বছর অতিক্রম করছে, প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ তরুণী। তাদেরকে আপনি স্বপ্ন দেখাতে হবে, তাদেরকে আপনি ভবিষ্যৎ জীবনের ঠিকানা দিতে হবে। রাজনীতি হতে হবে সেই আঙ্গিকে, সেই আলোকে। এখন উন্নয়ন লাগবে, এখানে প্রযুক্তির সহায়তা লাগবে, প্রযুক্তির বিকাশ লাগবে, পলিসি লাগবে, পলিসি ফর্মুলেট করে সেগুলো বাস্তবায়ন করতে হবে। শিক্ষা, প্রযুক্তি এবং নৈতিকতার যে সংমিশ্রণ ঘটিয়ে এই রাজনীতিতে এই কর্মসূচি না থাকলে বোধহয় সেটা আর হালে পানি পাবে না। আজিজ ভাই, আপনি ছোট্ট করে 10 সেকেন্ড আপনি মানে কথা বলেছেন, তারপর শেষ কথাটা বলে আমি শেষ করবো আপনার কাছে। আমি এটি বলবো, আমি দেখেন মুক্তিযুদ্ধ আমরাও করেছি, দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, মূলত এখন মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলনটা শুরু করি। ডাইরেক্ট ডেমোক্রেসি, 18 বছরের প্রত্যেকটা ব্যক্তি ভোটার। আগে কিন্তু সেই অবস্থা ছিল না। আমাদের সেখানে সবগুলো দলের সেখানে কিন্তু অনুগত থাকা উচিত। আর এই যে শোষণ, নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধে আমরা ছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে। এখন আপনি দেখেন 10 ভাগ লোকের হাতে 80 ভাগ অর্থ সম্পদ চলে গেছে দেশের। এখন করোনা কালে আগে ছিল পরিসংখ্যান ব্যুরোর হিসাব 20% হতদরিদ্র, এখন 30%, 3 কোটি লোক বেকার। সুতরাং এই জিনিসটা ভাবতে হবে। দেশ আমাদের আগাচ্ছে বটে, কিন্তু দেশের ভিতরে কিন্তু দুর্বলতা কিন্তু থাকছে। যেমন শ্রীলঙ্কা ধরেন, যেসব কারণে শ্রীলঙ্কার, হ্যাঁ এটি আমি বলছি যে আচ্ছা বাদ দেন। তো এই জন্য আমি বলছি যে আপনার সবগুলো রাজনীতি, দিন শেষে আমরা রাজনীতিবিদ ছাড়া আমরা চলতে পারবো না। রাজনীতিবিদরাই দেশ চালাবে। যদিও এখন কিন্তু দেখেন রোগ সবার ভিতরে ধরছে। এই পার্লামেন্টে 61% হলো ব্যবসায়ী, রাজনীতিবিদ হলো 5%। সুতরাং রাজনীতিবিদদের কাছে রাজনীতি আনতে হবে এবং বহুদলীয় গণতন্ত্রের সংস্কৃতি চর্চা করতে হবে, তাহলে আমরা সমাধান। আজকে আর একদমই সময় নেই। জনাব ইলিয়াস খান, জনাব এম এ আজিজ এবং জনাব মাইনুল আলম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।